খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি শরীফ রওশন। শুরুতে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। দুপুর 12টায় জাতীয় ক্রীড়া পরিষদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসেছেন যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাংলাদেশ ফুটবল দলের আসন্ন আন্তর্জাতিক ম্যাচ আয়োজন সহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হবে আলোচনা। এর আগে বিভিন্ন ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠকে বসে কাজের হিসাব সহ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে সূচি প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা। সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে 2টি টেস্ট, 3টি ওয়ানডে এবং ক্রিকেটের ছোট সংস্করণে হবে 3টি ম্যাচ। পেস এবং বাউন্সি উইকেটে চ্যালেঞ্জ থাকলেও সাম্প্রতিক সময়ে বিদেশের মাটিতে লড়াকু পারফরমেন্স দেখিয়ে আত্মবিশ্বাসী টাইগাররা। এবং বিশ্বকাপের মাঝ পথে আরও একবার নিজেদের নিয়ম বদলালো আইসিসি। নতুন সূচি অনুযায়ী শ্রীলঙ্কা সেমিফাইনালে জায়গা পেলে এবং ভারতের বিপক্ষে খেলা না থাকলে কলম্বোতেই খেলবে তারা। মূলত স্বাগতিক দর্শকদের সামনে খেলার সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত আইসিসির। এই যে ফুটবল ক্রিকেটের যে উন্মাদনা, তার মধ্যে কি হকির যে উন্মাদনা সেটা কি ঢাকা পড়েছে? নিশ্চয়ই ঢাকা পড়েছে। না হলে প্রিমিয়ার লিগের যে এতদিন ধরে প্রায় 3 বছর ধরে মাঠে কোনো খেলোয়াড় নেই, শুধু আন্তর্জাতিক ম্যাচ নিয়েই ফেডারেশন কর্তাদের বেশি মনে হচ্ছে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। তবে প্রিমিয়ার লিগ বা ঘরোয়া লিগের যে তাৎপর্য বা আমরা যে উন্মাদনা দেখে থাকি, সেখানে না থাকলে খেলোয়াড়রা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা বোঝাই যায়। কারণ তারা সম্প্রতি বিভিন্ন আক্ষেপের কথা শুনিয়েছেন তাদের বিভিন্ন সাক্ষাৎকারে। কেন প্রিমিয়ার লিগ সহ ঘরোয়া যে টুর্নামেন্টগুলো আয়োজন হয় না হকিতে, সে নিয়ে আজকে আলোচনার জন্য আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমার সহকর্মী জুবাইর আহমেদ, এবং পরবর্তীতে আমাদের সাথে স্টুডিওতে যোগ দেবেন মোহামেডান স্পোর্টিং ক্লাব হকি দলের ম্যানেজার আরিফুল হক প্রিন্স। জুবাইর, আপনাকে স্বাগত জানাচ্ছি। বলছিলাম যে ক্রিকেট, ফুটবল, তারপর যদি বাংলাদেশের তৃতীয় কোনো উন্মাদনা কোনো খেলা আমরা ধরে থাকি, সেটা হকি এক সময় ধরা হতো। তবে এখন আসলে দিন বদলের যে সময়টা এসেছে, এটা পরিবর্তন হয়েছে। তবে এখনো হকির যে উন্মাদনা সেটা মাঠে ফেরেনি। টার্ফের যে দর্শকরা যেটা দেখার জন্য উন্মুখ হয়ে থাকতেন এক সময়, এটা আমরা দেখেছি 80-র দশকে, 90-এর দশকে আমরা দেখেছি। এরপরে হারিয়ে গেছে। এবং প্রিমিয়ার লিগ, যেটা আসলে দেশের ঘরোয়া পর্বের ঘরোয়া লিগের সর্বস্তরের যেই শীর্ষ লিগটা, সেটা হচ্ছে প্রিমিয়ার লিগ, সেখানেও আমরা অনিয়মিত দেখে থাকি 3 বছর 2 বছর পর পর, এবং অনেক সময় হয়ও না। এবং গত 2024 সালের গণঅভ্যুত্থানের পরে যে অ্যাডহক কমিটিটা গঠন করা হয়েছে, তারা আমরা দেখেছি যে আন্তর্জাতিক ম্যাচ নিয়ে তারা ব্যস্ত সময় বেশি পার করেছেন। তাদের কাছে যখনই আমরা বলেছি যে কবে নাগাদ প্রিমিয়ার লিগ হবে বা ফার্স্ট ডিভিশন হবে, তারা প্রতিবারই ক্লাবগুলোর উপর দায় চাপানোর তারা প্রক্রিয়া করেছেন, আমরা দেখেছি। তবে আপনি তো নিয়মিত মাঠে যান, ক্লাবগুলোর সাথে কথা বলেন, তাদের আসলে প্রতিক্রিয়া কি বা তারা কি বলছেন এই জায়গায়, কেন হচ্ছে না এই ক্লাবগুলোর খেলা? হকির যে প্রিমিয়ার লিগের যে ইস্যুটা বললেন, সেটা যদি একটু পরিসংখ্যানটাকে যদি আমরা একটু স্পেসিফাই করি, 1998 সাল থেকে 2026 পর্যন্ত এই লম্বা সময় মাত্র 13টা প্রিমিয়ার লিগ হয়েছে। এবং সেই লাস্ট যে প্রিমিয়ার লিগটা হয়েছে, সেটাতেও কিন্তু খুব সুখকর কিছু হয়নি। দুটো ক্লাবের মধ্যে মারামারি হয়, পরবর্তীতে একটা সভা ডেকে আবাহনী এবং মেরিনারকে চ্যাম্পিয়ন করা হয়। হকির এই চিত্রটা সম্ভবত বলে দেয় যে হকির অ্যাকচুয়ালি কাঠামোটা কতটা আনস্টেবল। বাংলাদেশের হকি ফেডারেশনগুলোর এই মুহূর্তে যে ধারণাটা, যেটা আপনি বলছিলেন যে আন্তর্জাতিক সূচি এলে তাদের প্রবণতা পারে, পক্ষান্তরে ক্লাবগুলোতেই যে জিনিসটা দেখা যায়, ক্লাবগুলোর কিন্তু হকির জন্য যে ব্যাপারটা হয়, হকির একটা বড় ধরনের ফান্ডিং দরকার হয়। ক্রিকেট এবং ফুটবলের একটা জিনিস কি, যে সাফল্য এলে সেখানে স্পন্সরদের একটা ব্যাপার চলে আসে। কিন্তু হকির যিনি আহ্বায়ক কমিটির যিনি আছেন, তিনি একটা সময় বলেছিলেন যে আহ্বায়ক কমিটি থেকে বলা হচ্ছিল যে স্পন্সরশিপটা এমন অবস্থা চলে গেছে যে হকি ফেডারেশনকে তাদের নিজস্ব এফডিআর ভাঙিয়ে তারপর খেলাগুলোকে চালাতে হচ্ছে। সম্ভবত স্পন্সরশিপ না থাকাটা একটা ইস্যু। সেকেন্ডলি হচ্ছে ক্লাবগুলো অ্যাকচুয়ালি মেনটেন করতে পারছে কিনা। বাংলাদেশের ক্লাবগুলোর কিন্তু সে অর্থে কোনো কালচার নেই।
আমরা ক্লাবগুলোর কোনো মার্চেন্ডাইজ সেলিং কখন আমরা দেখিনি, সেটা আমরা ইভেন ক্রিকেটের ক্ষেত্রেও দেখিনি, একদম অনেস্টলি যদি বলতে চাই। সো ক্লাব পাড়াগুলোতে যে জিনিসটা হয়, উষার মতো একটা ঐতিহ্যবাহী ক্লাব যারা সম্পূর্ণভাবে হকি নির্ভর একটা ক্লাব, তাদের কিন্তু কোনো সারা শব্দ প্রিমিয়ার লিগ ছাড়া দেখা যায় না। একই অবস্থা মেরিনার ইয়াংসের। সো এই ক্লাবগুলোর যদি নিজস্ব আর্থিক আয়ের সিস্টেমটাকে যদি তারা রান করতে না পারে, তখন তাদেরকে লিগ চালানো থেকে শুরু করে তাদেরকে খেলোয়াড়দের বেতন দেওয়া এবং খেলোয়াড়দের বেতনটা তারা ক্লাবের চুক্তিবদ্ধ রাখতে চান। এর বড় কারণ হকি ফেডারেশনটা একটা কালচার করতে পারেনি যে আমরা হকিটাকে নিয়মিত মাঠে রাখবো। যখন দেখা যাচ্ছে নিয়মিত মাঠে রাখছে না, সেই সময়টা প্লেয়ারদেরকে কিন্তু বেতন দিয়ে রেখে দেওয়াটা ওই ক্লাবের জন্য কিন্তু খুব একটা ইকোনমিক্যালি বেনিফিশিয়ারি হয় না। সে কারণে দেখা যাচ্ছে ক্লাবগুলো হচ্ছে প্লেয়ারদের সঙ্গে অনিয়মিত যোগাযোগ রাখছে। প্লেয়ারদের যদি আমি ন্যাশনাল সার্কিটে যদি আমি ধরি যে প্রায় 40-র কাছাকাছি প্লেয়ার আছে, তাদের মধ্যে একটা প্রায় 17 থেকে 18 জন হচ্ছে সার্ভিসেস সংস্থার সাথে জড়িত, এবং প্লেয়ারদের আর্থিক উৎসটা কিন্তু ওই সার্ভিসেস সংস্থা থেকে সেজন্য দেখা যাচ্ছে কি প্লেয়ারদের মধ্যে লিগ না থাকলে যে তাদের একটা প্রফেশনালিজমের যা পেশাদারিত্বের যে জায়গাটা থাকে হকি টার্ফের সঙ্গে সম্পর্কটা, সেটা ঠিকঠাক থাকছে না। দূরত্বটা কিন্তু শুধুমাত্র একমুখী না, বহুমুখী দূরত্ব। সেটা হচ্ছে প্লেয়ারদের প্রফেশনালিজমটা আমরা গড়ে তুলতে পারিনি প্রায় 55 বছরে, আমরা স্পন্সরদেরকে প্লেয়ার হকির জন্য আগ্রহ করতে পারিনি, এটা একটা ইস্যুস ছিল। আবার হকির যে ফেডারেশন তারাও বোঝাতে পারেনি যে আমাদের দেশে হকিটাকে বিকশিত করার দরকার বা বিকশিত করার চান্স আছে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, জুনিয়র হকিতে আমিরুলের 18 গোলের পারফরমেন্সটা, বা জুনিয়র বিশ্বকাপ হকিতে প্রথমবারের মতো গিয়েই চ্যালেঞ্জার কাপটা অন্তত নিয়ে আসে 24 দলের মধ্যে 17তম হয়ে, ইটস এ বিগ অ্যাচিভমেন্ট। প্রথম আসর হিসেবে ইটস এ বিগ অ্যাচিভমেন্ট। কিন্তু যে জিনিসটা হলো, এই আমিরুলকে কি আমরা এরপর আর রাখতে পেরেছি কিনা? সে আমিরুল্লাহ ডিসেম্বরে শেষ করে আসার পর গত 3 মাসে তারা খেলা থেকে পুরোপুরি আলাদা। এই জিনিসগুলো কেন হচ্ছে? ওই যে বললাম স্পন্সরশিপের সংকট, হকি ফেডারেশনের মধ্যে কালচারটা নেই। আমি যদি প্রথম বিভাগের কথা বলি, প্রথম বিভাগ খুব বেশি হলে 8টা কি 9টা প্রথম বিভাগ হয়েছে, সেকেন্ড ডিভিশন হকি লিগ হয়েছে মোটে 5টা এতগুলো বছরে। তাহলে এই কাঠামোটা কে তৈরি করবে? সেকেন্ড যে জিনিসটা হয়ে যায় যে অতিমাত্রায় বিকেএসপি কেন্দ্রিক একটা মনোভাব। আমাদের দেশের প্লেয়াররা তৈরি হচ্ছে বিকেএসপি থেকে, প্লেয়াররা বেরোচ্ছে বিকেএসপি থেকে, ন্যাশনাল টিমেও আসছে বিকেএসপির প্রতিনিধিরা। একটা উদাহরণ দিয়ে যদি বলি, যে লাস্ট যে নারী লিগটা হলো দেশের 4টা-5টা জোনকে ভাগ করে, সেখানে বিকেএসপি 13 ম্যাচে 65 গোল করেছে, ফাইনালে তারা জিতেছে 8-0 গোলে। এই বিকেএসপির বাহিরে যারা আছে তারা কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতায় বিকেএসপির মেয়েদের সঙ্গে করে উঠতে পারেনি। তার মানে কি হকিটাকে যে আমরা তৃণমূলে ছড়িয়ে দিব, জেলা বা উপজেলা পর্যায়ে যে একটা হকি টার্ফ হবে, সেখান থেকে যে প্লেয়াররা উঠে আসবে বা তারা কম্পিট করার ট্রাই করবে, এই ধরনের কোনো সিচুয়েশন অ্যাকচুয়ালি হকিতে আমরা বিল্ড আপ করতে পারিনি অনেকগুলো কারণ থেকে। সম্ভবত হকিটাকে নিয়ে সচেতনতা সেই জায়গাটা ক্রিয়েট হয়নি গত 2 দশক বা আরেকটু বেশি, যদি আমি লেট 90s থেকে যদি আমরা শুরু করে নিই, হকির সেই সাফল্যটাও এসেছে কালে পদ্রে, হকি নিয়ে মানুষের উন্মাদনাটাও কমে গিয়েছে। হকিকে যদি আপনি আবার মেইন স্ট্রিমে আনতে চান, সেক্ষেত্রে ক্লাব এবং হকি ফেডারেশন দুজনের একটা বসা উচিত যে আমরা হকিটাকে কি দেখতে চাই। এই হকি ক্লাবগুলোকে এবার, কারণ দেখা যায় কি ক্লাবগুলো নাম সর্বস্বভাবে, আমি একটা ফেডারেশনের সঙ্গে নাম উল্লেখ করলাম না, একটা ফেডারেশনের শীর্ষ পর্যায়ে মানে সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলছিলাম, তিনি আমাকে একটা জিনিস বললেন যে ক্লাবগুলোর এই প্রবণতাটা সব খেলাতে দেখা যায়। সেটা ব্যাডমিন্টন বলি, সেটা আমি হকি বলি, সেটা আমি টেবিল টেনিস বলি, সেটা টেনিস বলি, সব ক্ষেত্রে দেখা যায় কি কাউন্সিলরশিপ নিয়ে এক্সিস্ট করার একটা প্রবণতা ক্লাবগুলোতে থাকে। তারা দল গঠন করে ফান্ড খরচ করতে চাচ্ছে না, কিন্তু নামটা নিয়ে তারা বারবার ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ে ফেডারেশন থেকে একটা সুবিধা তারা নিতে চায়। এবং এই প্রবণতার কারণে যেটা হয় যে কখনো কখনো ফেডারেশনগুলো যদি লিগ আয়োজনের চেষ্টাও করে থাকে, তারা সেখান থেকে পিছিয়ে আসে। তারা বারবার পিছিয়ে দেয় তাদের ফান্ডিংয়ের অজুহাত দিয়ে, তারা বারবার পিছিয়ে আসে তাদের অবকাঠামোর কথা দিয়ে, সুযোগ সুবিধা না থাকার প্রশ্ন এনে লিগগুলোকে পিছিয়ে দেয়, কিন্তু ক্লাবের কাউন্সিলরশিপটা ধরে রাখে। এই ক্লাবগুলোর যে একটা ব্যাড প্র্যাকটিস, যদি আমি একেবারে সরাসরি যদি বলি, এই ক্লাবগুলোর ব্যাড প্র্যাকটিসটা কিন্তু শুধুমাত্র হকি না, বাংলাদেশের প্রায় সব ক্রীড়াঙ্গনকেই অনেকখানি পিছিয়ে দেয়। জুবাইর, যেটা কাউন্সিলরশিপের কথা বলছিলেন, যে একটা জাতীয় চ্যাম্পিয়নশিপ পরপর যদি কোনো ক্লাব খেলে থাকে, তারপরে কিন্তু তাকে একটা কাউন্সিলরশিপ দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে গঠনতন্ত্র আসলে এখন পরিবর্তনের সময় এসেছে কিনা, যে বিগত সময় যদি কোনো ক্লাব পরপর 2 বা 3 বার কোনো প্রিমিয়ার লিগ বা ডিভিশনে অংশগ্রহণ না করে প্রথম বিভাগে, তাহলে তাকে আসলে সেইভাবে সেই নিচের সারিতে
নামিয়ে দেওয়া হবে, কারণ দ্বিতীয় তৃতীয় আমরা দেখে থাকি যে ডিভিশন হয়, সেটাও আসলে অনিয়মিত হয়। সেই ব্যবস্থা নিলে কি আসলে তাদের আগ্রহ বা অন্য জায়গায় অন্য কোনো ব্যবস্থা নিলে ওই জায়গাটা তৈরি হবে কি না খেলার জন্য? কাউন্সিলরশিপে এই যে গঠনতন্ত্রের যে পরিকল্পনাটা বললাম, গঠনতন্ত্রের যদি চেঞ্জ আনতে হয় সেটাও কিন্তু কাউন্সিলর যারা থাকে তাদের মাধ্যমে। সুতরাং দেখা যাচ্ছে আমি যদি গঠনতন্ত্র চেঞ্জ করে কাউন্সিলরশিপ নিয়ে যারা অবহেলা করছে নিয়মিত বা সুবিধা নিতে চাইছে তাদেরই মোটামুটি একটা ভোট গ্রহণ শুরু হতে পারে। সো আলটিমেটলি দেখা যাচ্ছে যেখানে সমস্যার, যেটাকে বাংলা ভাষায় যেটাকে বলে শস্যের মাঝে ভূত, যেখান থেকে সমস্যাটা শুরু সেখানেই কিন্তু অ্যাকচুয়ালি সমাধানটা লুকিয়ে আছে। সুতরাং ওই সমাধানটা করতে চাইলে কিন্তু আলটিমেটলি ক্লাবগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ক্লাবগুলো ক্ষতিগ্রস্ত হবে এই সেন্সে যে তাদের কাউন্সিলরশিপটা থাকবে না। সুতরাং ক্লাবগুলো দেখা যায় কি নিজেদের জন্য এই জায়গাটায় যে জিনিসটা হতে পারে যে ক্লাব ফেডারেশনগুলোকে নিয়ে আমরা দেখেছি ক্রীড়া প্রতিমন্ত্রী নিজে গতকাল বসেছেন এই জায়গাটাই। এই মুহূর্তে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, ক্রীড়া প্রতিমন্ত্রী গতকালকে যেমন চেয়েছেন যে গত এক বছরে এই ফেডারেশনগুলো কী কী করেছে, এখন যদি ফেডারেশনগুলো তাদের, আমি হকি ফেডারেশনকে স্পেসিফিক করে বলি, হকি ফেডারেশন যদি এখন দেখাতে পারে যে হ্যাঁ আমার ক্লাবগুলোর এই অনগ্রহের কারণে আমার লিগগুলো হচ্ছে না, গত 3 বছর ধরে আমি লিগ করতে পারিনি, ফেডারেশনগুলোকে এই জায়গাটা সরকারের সাথে কোলাবোরেশনটাতে খুব ভালোভাবে নজর দেওয়া উচিত। তাহলে যেটা হবে যে গঠনতন্ত্র অ্যাকচুয়ালি চেঞ্জের ব্যাপারটা তখন আর কাউন্সিলরদের কাছে থাকবে না। যদিও এটার আরেকটা ব্যাকফায়ার হতে পারে, কারণ যদি ক্লাবগুলো বিদ্রোহ করে বসে, যেটা আমরা ক্রিকেটে দেখেছি, ক্রিকেটে দেখা গেল যে অনেকগুলো ক্লাব বিদ্রোহ করে বসছে, অ্যাকচুয়ালি খেলা চালানোর মতো কোনো সিচুয়েশনই তখন আর নাই। এই জিনিসটা যেন আবার হকিতে না হয়। সো আলটিমেটলি সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশনে আমরা যদি ফার্স্ট ডিভিশনের প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে নামিয়ে দিই, তারা কি সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশনে গিয়ে কম্পিট করার মতো সিচুয়েশন পাবে কিনা? যদি দেখা যায় আজকে খুব সে এক্সাম্পল যারা প্রিমিয়ার লিগে খেলে তারা বেশ শক্তিশালী একটা দলই করে, তাদেরকে যদি সেকেন্ড ডিভিশনে নামিয়ে দেওয়া হয় সেটা 1 বছরের জন্য অবনমন হবে। সো সাস্টেইনেবল কোনো চেঞ্জ কিন্তু হচ্ছে না। হকি ফেডারেশনকে এই মুহূর্তে যদি কাউন্সিলরশিপ সহ ক্লাবগুলো নিয়ে যদি কিছু করতে হয়, সাস্টেইনেবল একটা চেঞ্জের দিকে যেতে হবে, এবং সেটা কিভাবে করতে হবে সেটা বেশ মাথা ঘামানোর বিষয়। জুবাই, নিশ্চয়ই আসলে আপনার কথাগুলো যদি ওইভাবে আসলে কাজ করা যায় তাহলে নিশ্চয়ই আসলে হকিতে যে পরিবর্তনের কথাটা আমরা বলছিলাম সেটা নিশ্চয়ই আসলে অদূর ভবিষ্যতে আমরা দেখতে পাবো। দর্শক, সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন মাঠে। জুবাইর, বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম যে গঠনতন্ত্র আসলে পরিবর্তন, এই যে অ্যাডহক কমিটিটা আসলো জুলাই গণঅভ্যুত্থানের পর 13টা মাস তারা পার করে ফেলেছেন। আমরা বলছিলাম যে আন্তর্জাতিক ম্যাচ নিয়ে তাদের বেশি ব্যস্ততা আমরা দেখতে পেয়েছি, তবে এর মধ্যেও কিন্তু তারা ঘরোয়া লিগ আয়োজন করেছে। এই যে সবকিছু মিলিয়ে এই অ্যাডহক কমিটির যে কর্মসূচি বা তাদের যে ব্যস্ততা, এটাকে আপনি কেমন ভাবে দেখছেন? 13 মাসে 3টা টুর্নামেন্ট, একেবারে খুব বেশি ভালো বলা যায় না, কিন্তু হকির যেই কালচারটা আমরা যদি বলি বা বাংলাদেশের আদার্স পার্সপেক্টিভের তুলনায় হকির যে অবস্থানটা সেই তুলনায় মোটামুটি ভালো। কারণ কি এই 3টা টুর্নামেন্টের মধ্যে 2টো ছিল নারীদেরকে নিয়ে, একটা ডেভেলপমেন্ট কাপ ছিল আর একটা হচ্ছে অপরাজয়। সো 2টো নারীদের টুর্নামেন্ট তৈরি করা বা সেটাকে মাঠে নামানো সেটা বেশ চ্যালেঞ্জিং একটা কাজ। এর বাইরে ছেলেদের বিজয় দিবসটা করেছে, কিন্তু জিনিসটা হচ্ছে কি ওই যে আমরা একটু আগে যেটা বলছিলাম সাস্টেইনেবিলিটির কথা, এই 13 মাসের 3টা টুর্নামেন্ট দিয়ে কিন্তু আপনি হকির কোনো সাস্টেইন ইমপ্রুভমেন্ট আপনি এনশিওর করতে পারবেন না। জুনিয়র হকিতে যেটা বিশ্বকাপ হকিতে যেটা আমরা চ্যালেঞ্জার কাপটা জিতেছিলাম, তখন যেই কোচ ছিলেন সিগফ্রিড আইকম্যান, নেদারল্যান্ডসের এই কোচ বিদায় নিয়েছিলেন এর পরপরই, এবং তিনি যাওয়ার আগে একটা বলেছিলেন যে 3টা জিনিসের কথা তিনি মোস্টলি বলেছিলেন। একটা হচ্ছে জুনিয়র হকিতে বাংলাদেশকে বিনিয়োগ বাড়াতে হবে, সেকেন্ডলি বাংলাদেশের হকি লিগটা যেন খুব নিয়মিত হয় সেটা, এবং হকিতে যেন পৃষ্ঠপোষকতা বাড়ে। আপনি একবার চিন্তা করে দেখেন জুনিয়র হকিতে যারা একটা সাফল্য নিয়ে আসছে তাদেরকে আমরা মাঠে নামাতে পারছি না, অ্যাডহক কমিটি কি এর মাঝে কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কি না? আমরা হকি সম্পর্কে একটা কথা প্রায় শুনি যে একটা ফ্র্যাঞ্চাইজ লিগ হবে, সেটা নিয়ারলি 2020-21 সাল থেকে একটা কনসেপ্ট যে হকি ফেডারেশন যে তার একটা ফ্র্যাঞ্চাইজ লিগ করবে। ফ্র্যাঞ্চাইজ লিগ একটা হয়েছে 2022 সালে, 22 সালে হয়েছে। সে কনসেপ্টের হওয়ার পরে সেটা থেমে গেল কেন? 22 সালের পর থেকে 26 সাল, 4 বছর চলে যাচ্ছে, আর 4 বছর রানিং হলো না, এবং সেটার জন্য কোনো উদ্যোগও দেখা যায় না। অ্যাডহক কমিটিগুলোর যে জিনিসটা আমরা দেখতে পেয়েছি, অনেক অ্যাডহক কমিটি অ্যাক্টিভ খুব কাজ করা ট্রাই করেছে। আমি বেশ কয়েকটা ফেডারেশনের সঙ্গে আমি দেখেছি কথা হয়েছে, ইভেন এখনও আজকের দিনেও বেশ কয়েকটা অ্যাডহক কমিটি তাদের ন্যাশনাল পর্বের জন্য তাদের ক্যাম্পগুলোকে চালু রাখার ট্রাই করেছে, কিন্তু সেই তুলনায় হকিটাকে একটু পিছিয়ে যেটা বলছিলাম হকির জন্য একটা বড় স্পন্সরশিপ দরকার। হকিতে স্পন্সর নেই আজকে অনেকটা দিন ধরে, এবং এই স্পন্সরের যদি
ঠিকঠাক এগিয়ে না আসে তাহলে হকির মতো একটা খেলাকে ইনফ্যাক্ট সব খেলাকেই চালিয়ে নেওয়াটা কঠিন। সুতরাং এই জায়গাটাই সম্ভবত অ্যাডহক কমিটিকে আরেকটু অ্যাক্টিভ হতে হতো, যে তারা স্পন্সরশিপ ম্যানেজমেন্ট এবং মার্কেটিংয়ের দিক থেকে আরেকটু বেশি অ্যাক্টিভ হবে, এবং যেই লিগগুলো হচ্ছে সেটাকে সম্প্রচারের কোনো ব্যবস্থা করা যাচ্ছে কিনা, টিভি ব্রডকাস্টিং সম্ভব না হলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে তাদের সম্প্রচার করা যাচ্ছে কিনা। যদি আমরা জাস্ট একেবারে রুট লেভেলের যারা আগামী দিনে হকি খেলতে চাচ্ছে, বিকেএসপিতেও তো আসে একটা পর্যায়ে অতিক্রম করে, আমরা যদি সেই রুট লেভেলকেও যদি কানেক্ট করতে পারতাম তাহলে হকির একটা সিচুয়েশন হয়তো আমরা অ্যাডহক কমিটিকে আমরা মূল্যায়ন করতে পারতাম যে ওকে দে আর ডুইং সামথিং। বাট ওই মূল্যায়নের জায়গাটাই কিন্তু হয়তোবা কিছুটা ঘাটতি পড়ে যাবে যদি আমরা গত 13 মাসের পারফরমেন্স যদি একটু অ্যানালাইসিস করি। নিশ্চয়ই জুবাইর, আসলে বাংলাদেশের যেভাবে আসলে এগিয়ে চলেছে হকিতে, সেই জায়গাটাতে বিশেষ করে যখন নারী পুরুষ আমরা তারতম্য করে থাকি, এই সময় বাদ দিয়ে আগের সময় আমরা দেখে থাকি যে নারীরা বেশ বিপাকেই পড়েছে ফেডারেশনের কারণে, তাদের লিগ নেই বা আন্তর্জাতিক টুর্নামেন্টও আয়োজন করে না। তবে এবার আমরা দেখেছি যে ঘরোয়া লিগে 2টা টুর্নামেন্টেই বাংলাদেশের নারীরা আসলে এগিয়ে আছে। নিশ্চয়ই আমরা আরও আলোচনা করব, তবে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। দর্শক সাথেই থাকুন। আবারও স্বাগত এখন মাঠে। জুবাইর, কথা বলছিলাম যে হকি ফেডারেশনের দায়িত্বে যারা অ্যাডহক কমিটিটা রয়েছেন বর্তমানে তারা জাতীয় দল নিয়েই প্র্যাকটিস করছেন, অনুশীলনে ব্যস্ত রয়েছেন। আমরা দেখেছি যে 25 মার্চ চলতি বছরের ওমানে তাদের একটা এশিয়ান কাপের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে, যেটা বছরের শেষ নাগাদ যদি আমরা এবার বাছাই পর্ব উতরাতে পারি সেটা আমরা এই বছরের শেষের দিকে আমরা মূল পর্বে খেলবো। আমরা দেখেছি যে গত আসরে এশিয়ান কাপটাকে আমরা মানে এমনভাবে মানে বাছাই পর্ব পেরিয়ে আমরা মূল পর্বে গিয়েছিলাম, তবে আমরা সেই জায়গাটাতে নিজেদের যেই জায়গাটাতে আমরা ধরে রাখি সবসময় সেটা ধরে রাখতে পারিনি, এই জন্য বিতর্ক কম হয়নি। এবং এনএসসিতে আমরা দেখেছি একটা তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল এই পরিপ্রেক্ষিতে। এবার আমরা যেটা দেখলাম যে তারা বেশ মানে সজাগ হয়েছে, খুব সিরিয়াস। আমরা দেখেছি জাতীয় স্টেডিয়ামে তারা প্র্যাকটিস করেছে, হকি স্টেডিয়ামে যে টার্ফটা আছে সেখানে প্র্যাকটিস করেছে। তবে নারীদের নিয়ে তাদের সেই উৎসাহটা একই কিন্তু সুযোগ ছিল নারীদের জন্য। তারা বলছে যে অর্থ সংকটে নারীদের বিষয়টা তারা আসলে একটু আড়ালে রেখেছে বা একটু পাশে রেখেছে। যদি অর্থ যোগানটা হয় তাহলে সেখানে আমরা মানে নারীদেরকে আসলে কি সেকেন্ড অপশন হিসেবেই ফেডারেশনগুলো তারা হাতে রাখে কিনা? এটা সম্ভবত হ্যাঁ, দুঃখজনক একটা তিক্ত সত্য যে ফেডারেশনগুলোতে নারী খেলাটাকে একটু সেকেন্ডারি হিসেবে রাখা হয়। যেটা বলছিলেন যে বর্তমানে তারা প্র্যাকটিস করছে, হকি ফেডারেশনের সবগুলো কাজই কিন্তু আন্তর্জাতিক সূচি নির্ভর, এবং সেটা দেখা যায় যে তড়িঘড়ি করে প্রায় 3 থেকে 4 সপ্তাহের জন্য একটা ক্যাম্প করা হয়, বিদেশ থেকে একজন কোচ নিয়ে আসা হয় এবং পরবর্তীতে তাদেরকে সেটা থেকে আন্তর্জাতিকে পাঠানো হয়। বাংলাদেশের কিছু হকি খেলোয়াড়, বাংলাদেশ বরাবরই খুব ভালো কিছু হকি খেলোয়াড় প্রডিউস করেছে যাদেরকে আমরা ন্যাচারাল ট্যালেন্ট বলি। এই ন্যাচারাল ট্যালেন্টগুলো বাংলাদেশকে বেশ ভালোভাবে সার্ভ করেছে ওভার দ্য ইয়ার। সো আলটিমেটলি যে জিনিসটা দেখা যায় যে এই প্রসেসটাই সবসময় চলছে। নারীদের ক্ষেত্রে যে জিনিসটা হয়, নারী হকির পুরোটা কিন্তু পিকেএসপি কেন্দ্রিক, এবং বিকেএসপি থেকে তাদেরকে ন্যাশনালে নিয়ে আসা, তাদের জন্য একটা কোচকে নিয়ে আসা, কোচকে হাজির করানো, সেটাকে আবার সেই বিদেশি কোচের সঙ্গে এই মেয়েদেরকে খাপ খাইয়ে নেওয়া, তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে রাখা, তারপর সেখান থেকে আবার ইন্টারন্যাশনাল ফেজে নিয়ে যাওয়া, এটা একটা লম্বা প্রসেস এবং বেশ মোটামুটি ব্যয় সাপেক্ষ একটা প্রসেস। এই জিনিসটা কিন্তু হকি ফেডারেশনের নজরদারিতে আনা উচিত ছিল আরও আগেই, যে আমরা কিভাবে ওমেন্স হকিটাকে আরেকটু বেশি ইমপ্রুভ করতে পারি, আমাদের সেই সিচুয়েশনটা কিভাবে চেঞ্জ করতে হবে। নারীদের যে লিগটা হচ্ছে সেই লিগটাকেও দেখা যাচ্ছে কি খুব বেশি ভালোভাবে করতে পারছে না। জেলা পর্যায় থেকে যারা আসেন বাংলাদেশের নারী হকিতে, তারা দেখা যাচ্ছে যে ঢাকায় এসেই প্রথমবার তারা টার্ফে খেলার মতো একটা সিচুয়েশন পান। সুতরাং যেই জিনিসটা হচ্ছে নারী লিগের ক্ষেত্রে বলি বা নারী জাতীয় দলের ক্ষেত্রে বলি, পরিকল্পনার যে শুরু থেকেই যে ঘাটতিটা থেকে যায় সেটাই হয়েছে। পক্ষান্তরে পুরুষদের ক্ষেত্রে যদি আমরা বলি, পুরুষদেরকে তাও মাঝে মাঝে আমরা লিগে দেখা যায় কিছু দিবস কেন্দ্রিক কিছু সিচুয়েশন আসে যেখানে পুরুষদেরকে আমরা মানে টার্ফে দেখি। সেই তুলনায় পুরুষদেরকে খেলার ভেতরে রাখার কারণে কোচ যারা দেশের বাইরে থেকে আসছে তারা দেখা যায় যে 3 থেকে 4 উইকের মধ্যে ওই প্লেয়ারদেরকে ইন্টারন্যাশনাল ফেজের জন্য রেডি করতে পারছে, যেটা কিন্তু সেই 3 থেকে 4 সপ্তাহে একই টাইমটাই কিন্তু নারীদেরকে ইমপ্রুভ করাটা পসিবল না। বিকজ কে কত বেশি খেলার বাইরে থাকছে সেটাই বেসিক্যালি শেষ পর্যন্ত ফাইনাল করে দেয় যে কারা অ্যাকচুয়ালি খেলার ফ্লোতে থাকবে। গ্যাপগুলো যখন বেশি হয়ে যাচ্ছে
সুতরাং কোচ আনা, কোচকে রাখা, ফিজিক্যালি তাদেরকে ফিট করে তোলা ইন্টারন্যাশনালের জন্য, এই প্রসেসটাও কিন্তু অনেকখানি লম্বা হয়ে যায়। সুতরাং নারীর ক্ষেত্রে দেখা যায় যে সেই জন্য একটু পিছিয়ে পড়ছে, পুরুষদেরকে তুলনামূলক ফার্স্ট করা যাচ্ছে বলে তাদেরকে হয়তো বা সবসময় বেশি প্রায়োরিটি করা হচ্ছে। জুবাইর, বললেন আপনি যে যারা আসলে ঢাকার বাইরে থাকেন, জেলা পর্যায়ে যারা খেলেন, তারা আসলে খুব বেশি টার্ফে খেলার সুযোগ পান না, কারণ আমরা জানি যে আমাদের দেশে 5টা টার্ফ রয়েছে, সেটা সেনাবাহিনীর বাহিনী টার্ফ সহ বিকেএসপিতে একটা টার্ফ রয়েছে, আমাদের জাতীয় স্তরে টার্ফ রয়েছে এবং ঢাকার বাইরে 2-1টা টার্ফ রয়েছে। সেই ক্ষেত্রে টার্ফের সাথে আমাদের যদি বলি ঘাসের মাঠে খেলার যে প্রস্তুতি, আমি নিজে অনেক খেলোয়াড়দের সাথে কথা বলেছিলাম যে তাদের কেউ কেউ বলছেন যে হ্যাঁ, টার্ফের সাথে খেললে, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ম্যাচগুলো টার্ফে খেলে থাকি, সেই জায়গায় টার্ফের যে গতি, সেটা ঘাসের মাঠে খেলে সেই গতিটা আমরা পাই না। আবার অনেকে বলেন হ্যাঁ, ঘাসের মাঠে খেললে যেই বাধাগুলো থাকে সেটা যদি আমরা উতরাতে পারি, তাহলে টার্ফের সাথে আমাদের অ্যাডজাস্ট করা সেটা অনেক বেশি ভালো হবে। তবে আমরা দেখেছি জাতীয় স্টেডিয়ামে যে টার্ফটা রয়েছে সেটা অনেক দিন আগেই, কিন্তু প্রায় 1 বছরের বেশি সময় হয়েছে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। সেটা গত বছর আমি নিজে একটা প্রতিবেদন করেছিলাম যে তারা এনএসসিতেও কিন্তু জাতীয় স্টেডিয়ামে এসে তারা পর্যবেক্ষণ করে গেছে টার্ফটা কত টাকা বা কত খরচ হবে, কত দিনের সময় লাগতে পারে। টার্ফ পরিবর্তনের যে বিষয়টা, সেটা আসলে এখনো কেন মনোযোগ দিচ্ছেন না, যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচ এই বছর অনেকগুলো ম্যাচ রয়েছে আয়োজনের ব্যাপার, এই নিয়ে আমরা বিস্তারিত আপনার কাছ থেকে শুনবো, তবে বিরতির পর। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। আরও একবার স্বাগত জানাচ্ছি এখন মাঠে। জুবাইর, বিরতির আগে যে প্রশ্নটা করেছিলাম যে টার্ফের বিষয়টা, মেয়াদ উত্তীর্ণ টার্ফ হয়ে গেছে, প্রায় 1 বছরের বেশি সময় ধরে একটা মেয়াদ উত্তীর্ণ টার্ফে খেলছে, এখানে খুব গুরুতর ইনজুরির সুযোগ না থাকলেও কিন্তু ইনজুরির প্রবণতা রয়েছে সেই টার্ফে। আমরা দেখেছি যে খেলোয়াড়রা বেশ কয়েকবার হোঁচট খেয়েছে, এবং গতি যে বিষয়টা, নতুন টার্ফের থেকে যেগুলো মেয়াদ উত্তীর্ণ টার্ফ হয় স্বাভাবিকভাবেই তাদের গতিগুলো কমেছে, এবং এই প্রভাবটা পড়ে কিন্তু আন্তর্জাতিক ম্যাচগুলোতে। আমরা দেখে থাকি যে গতবার আমাদের দেশে পাকিস্তানের যে সঙ্গে যে ম্যাচটা খেলেছিল বাংলাদেশ, সবগুলোতে আসলে হেরেছিল, যেটা বিশ্বকাপের টিকিট নিশ্চিতের ম্যাচ ছিল। এরপরে আমরা ফেডারেশনের যে কর্মকর্তা রয়েছেন বা সাধারণ সম্পাদক যিনি আছেন তার সাথে কথা বলেছিলাম, তিনি আসলে আশার কথাই বলেছিলেন যে এই বছরের মধ্যে তিনি একটা শুরুর দিকে নতুন টার্ফে খেলার সুযোগ পাবে। তবে এনএসসি বা সরকার পট পরিবর্তনের পরে যেই জটিলতাগুলো ছিল সেগুলো আসলে হয়নি, এবং সম্ভবত স্পেনের একটি টার্ফ এনে এখানে লাগানোর কথা ছিল। তবে এই যে মেয়াদ উত্তীর্ণের টার্ফের কারণে আমাদের খেলার গতি যে কমে আসছে, আর বলছিলাম যে ঢাকার বাইরের টার্ফে বা ঘাসের মাঠে খেলার যে তারতম্যটা, সেটা আসলে খেলোয়াড়দের মধ্যে কিভাবে প্রভাব পড়ে, এবং টার্ফ পরিবর্তন বা টার্ফ আরও প্রত্যেকটা জেলাতে টার্ফ বসানোর কাজ সরকার কোনো পরিকল্পনা নিয়েছে কিনা এরই মধ্যে? ঘাসের পিচে যে জিনিসটা হয়, ঘাস থাকার কারণে বলের একটা ঘর্ষণজনিত একটা বিষয় থাকে, এবং একটা বলের একটা আলাদা মুভমেন্ট থাকে। টার্ফ কিন্তু অনেক স্মুথ থাকে, এবং টার্ফে যে জিনিসটা হয় যে বলটাকে সুইংয়ের একটা যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু খুব সুইফট হয় টার্ফে, সেই সুইফটনেসটা আপনি ঘাসের মাটিতে কখনো পাবেন না। সুতরাং দেখা যায় বলের গতি প্রকৃতির সম্পর্কে, স্টিকে বল যখন আসছে তার গতি প্রকৃতি সম্পর্কে সারা বছর আপনি এক ধরনের ধারণা রাখছেন, টার্ফে আসার পরে 2 দিনের মধ্যে আপনাকে নতুন একটা ধারণার সঙ্গে অ্যাডাপ্ট করতে হচ্ছে, সেটা কিন্তু পারফরমেন্সে বেশ বড় একটা ঘাটতি জায়গা তৈরি করে। পাকিস্তানের সঙ্গে ম্যাচগুলোতে কিন্তু আমরা খুব শোচনীয়ভাবে হেরেছি, আমার যদি স্মৃতি বিভ্রম না হয়ে থাকে তাহলে 3 ম্যাচে 26 গোলের মতো হজম করতে হচ্ছে বাংলাদেশকে। ইটস এ হিউজ নাম্বার। গত বছরের নভেম্বরেই এই জিনিসটা হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে কি এই যে টার্ফ এবং ঘাসের যে তারতম্যটা, সেটা বাংলাদেশের খেলাতে রিসেন্ট টাইমে খুব স্পষ্ট। সেকেন্ড যে জিনিসটা বলেছিলেন যে মেয়াদ উত্তীর্ণ ব্যাপারটা এবং এনএসসির সংশ্লিষ্টতা, এনএসসির সঙ্গে প্রায় সবগুলো ফেডারেশনে এই ধরনের একটা অভিযোগ থাকে যে তাদের সে অবকাঠামোগত। আমি যদি আপনাকে খুব সিম্পল একটা উদাহরণ দিই, যে সুইমিং ফেডারেশনের গ্যাস মানে পানি হিটিংয়ের যে ব্যবস্থাটা, সেটা প্রায় 3 বছর ধরে অফ। কেন অফ? এটার পেছনে তারা দায় দিচ্ছে এনএসসিকে। টেবিল টেনিসের এসি নষ্ট, মার্চের পর থেকে সেখানে খেলা হচ্ছে না। এই ব্যাপারে একটা প্রতিবেদন এখন টিভিতে হয়েছে, আমার নিজেরই করা। তারা বলতে চাচ্ছে যে তারা গত বছরের 5ই অগস্ট তারা এনএসসিকে চিঠি দিয়েছে যে এসি লাগানোর ব্যাপারে, কিন্তু সেই ব্যাপারেও কোনো ধরনের অগ্রগতি দেখা যায়নি। হকি ফেডারেশন একই অবস্থা। এনএসসি সম্ভবত এই জায়গাগুলোতে আরও বেশি নজর দেওয়া উচিত, দাপ্তরিক কাজের বাইরে গিয়ে সম্ভবত মাঠ পর্যায়ে গিয়ে তাদের একবার দেখা উচিত যে এই কাজগুলো কিভাবে হচ্ছে। বিভিন্ন ফেডারেশন তাদের বিপক্ষে যে অভিযোগগুলো আনছে,
একটা, এবং বাংলাদেশের সরকারি কাঠামো অনুযায়ী যে জিনিসটা হয় যে একটা জায়গায় কোনো একটা অ্যাপ্লিকেশন সাবমিট করলে সেটার একটা দীর্ঘসূত্রিতা, ফাইল জটিলতার, টেন্ডারের জটিলতা, এই ধরনের একটা লম্বা দীর্ঘসূত্রিতার জন্য কিন্তু বাংলাদেশের খেলাধুলোগুলোকে প্রায় ক্ষেত্রে হ্যাম্পার করে। সেই একই দশাটা হচ্ছে আপনার হকি ফেডারেশনে। আর মাঠগুলোর যে পরিচর্যার যে ব্যাপারগুলো থাকে, আপনি বলছিলেন যে সারা দেশে কেন টার্ফ হচ্ছে না, বাংলাদেশের কনটেক্সটে হকিতে যে সিচুয়েশনটা বর্তমানে চলছে, ক্লাবগুলো খুব বেশি আগ্রহী হচ্ছে না বিনিয়োগ করার জন্য, কোনো স্পন্সরশিপ প্রতিষ্ঠান নেই। এনএসসিতে একটা যে কোনো কাজের জন্য, যেটা মূল মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম, সেখানেই তাদের টার্ফের বসানোর ক্ষেত্রে তাদের একটা দীর্ঘসূত্র আছে। এমন অবস্থায় অ্যাকচুয়ালি জেলা পর্যায়ে হকিকে আবার সরিয়ে দেওয়া হবে, সেখানে একটা টার্ফ তৈরি করা হবে, সেটা বেশ কঠিন একটা চিন্তা ভাবনা। সুতরাং যে জিনিসটা হচ্ছে যে খেলাটা, হকি খেলাটা হয়ে গিয়েছে ঢাকা কেন্দ্রিক, ঢাকার কিছু ক্লাব কেন্দ্রিক, এবং এই ক্লাবগুলো যতদিন পর্যন্ত নিজেদের সদিচ্ছা দেখে সেটাকে হকির জন্য কিছু করতে চাইবে, তার আগ পর্যন্ত আসলে টার্ফের সিচুয়েশন, খেলোয়াড়দের সিচুয়েশন, এগুলোকে চেঞ্জ করাটা খুবই টাফ হয়ে যায়। জুবাইর, যখন হচ্ছে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক যখন সাংবাদিকদের সাথে বৈঠকে বসেছিলেন, তিনি কিন্তু জানতে চেয়েছিলেন যে কোন কোন খেলার দিকে ফোকাস করার বিষয় রয়েছে, যেখানে আমাদের অলিম্পিক বা আসর রয়েছে বা এশিয়ান গেমস রয়েছে। সেখান থেকে কিন্তু আমরা ক্রিকেট, ফুটবলের পাশাপাশি হকির নামটাও কিন্তু উঠে এসেছে। সেক্ষেত্রে যদি স্কুল পর্যায়ে হকিটা শুরু করা হয়, সেক্ষেত্রে মাঠের একটা জায়গার একটা ব্যাপার রয়েছে, স্টিক, সব কিছুর একটা ব্যাপার রয়েছে। সেই জায়গায় আসলে কতটুকু সক্ষম এখন যে বর্তমান সরকার তারা যেই পরিকল্পনা করছে, বা সেই সময়টা আসলে কতদিনের মধ্যে, খুব তাড়াতাড়ি কি আসলে সম্ভব কিনা এই কার্যক্রম শুরু করা? সম্ভব বলতে কি, যদি আপনি একটা ওয়েল রিফাইন্ড সিস্টেম চান, আপনি যদি চান যে এই বাংলাদেশের হকিটা আমি এমন একটা সিচুয়েশন নিব যেটা আগামী 10 বছর পর আমাকে একটা কিছু এনে দিবে, এই সিস্টেমে যদি আসতে চান এবং সাস্টেনেবল একটা যদি সিচুয়েশন দাঁড় করাতে চান, সেক্ষেত্রে রাতারাতি কিছু করাটা খুবই কঠিন। কারণ হকিটাকে প্রথমে আমাদের স্কুল লেভেলে যারা বাচ্চা আছে, আমরা যেটা গভর্নমেন্টের যে আমরা প্ল্যানটা শুনলাম যে ক্লাস 4 থেকে কিছু খেলা বাধ্যতামূলক করা হবে, ঠিক কজন ছেলে হকিকে তাদের পছন্দের সাবজেক্ট হিসেবে নিচ্ছে, তাদের ক্রিকেট এবং ফুটবলের বাইরে তারা কেন হকিকে নিচ্ছে? এই যে একটা মেসেজ দেয়া, হকি সম্পর্কে একটা মেসেজ কিন্তু আগে ওই স্কুল লেভেলে পৌঁছাতে হবে। একটা প্রজন্মকে প্রথমে হকি সম্পর্কে জানাতে হবে যে হকিতেও একটা কিছু ফিউচার বিল্ড আপ করা সম্ভব। দেন আপনাকে আসতে হবে সেই বাচ্চাদেরকে হকি ট্রেনিংটা নেওয়া, হকির নিয়মগুলো তাদেরকে বোঝানো, তাদের হাতে হকি স্টিক তুলে দেওয়া এবং বলগুলোকে বুঝিয়ে দেওয়া। এরপরে একটা ধাপে ধাপে, এটা রাতারাতি সম্ভব না, কিন্তু ইটস নেভার টু লেট টু স্টার্ট সামথিং। এই জিনিসটাকে যদি আমরা মাথায় রাখি যে অ্যাকচুয়ালি শুরুটা অন্তত হোক, শুরুটা যদি হয়ে যায় তারপরে সেটা ধীরে ধীরে সামনের দিকে এগোবে। অন্তত 5 থেকে 6 বছরের একটা প্রোগ্রাম সামনে নিয়ে তারপরে যদি হকির জন্য যদি আমরা এই চিন্তাভাবনাগুলো করি, তারপরে একটা ফলাফল আসতে পারে। কিন্তু যে জিনিসগুলো বলছিলাম অবকাঠামোগত, মাঠের যে ব্যাপারগুলো, সে মাঠগুলোকে আমরা বাচ্চাদের জন্য রেডি করে দিতে পারছি কিনা, তাদেরকে আমরা উপযুক্ত এনভায়রনমেন্ট আমরা দিতে পারছি কিনা, সো ওই জিনিসগুলো হচ্ছে আগে মানে কমপ্লিটলি সেগুলোকে সিকিউর করে তারপর হয়তো আমরা একটা বাংলাদেশ হকিকে যদি এস্টাবলিশ করতে হয়, সেক্ষেত্রে স্কুল পর্যায় থেকে জেলা পর্যায়ে, তারপর আবার ক্লাবগুলোর যে সক্ষমতা সেটাও দেখাতে হবে। তারপর বাংলাদেশ হকি ফেডারেশন বা হকি দল, আসলে যেভাবে আসলে শক্তিশালী একটা দল আমরা বলে থাকি, সেটা তৈরি হবে। আমরা বলছিলাম যে এই যে ক্লাবগুলোর যে নীরবতা, আমরা দেখছি যে নিয়মিত ডিভিশন লিগ হয় না, প্রিমিয়ার লিগ হয় না, এবং আমরা আগে সময় কোন ক্লাবকে আপনি বেশি করতেন? মোহামেডান স্পোর্টিং ক্লাব ছিল, আবাহনী ছিল, আধিপত্য তারা দেখিয়েছে। তবে আমরা দেখেছি উষা সব সময়ের জন্য হকির একটা বড় নাম। উষা এবং মেরিনারকে যদি আমরা আরেকটু বেশি অ্যাক্টিভলি দেখতাম, হয়তো বা বাংলাদেশের হকি সিচুয়েশনটা আরেকটু চেঞ্জ আমরা একটু কার্ডগুলো দেখে আসতে চাই যে আসলে কোনগুলো বা কিভাবে তারা প্রথম বিভাগ, প্রিমিয়ার লিগ, কোন কোন ক্লাবগুলো নিয়মিত অংশগ্রহণ করেছে। যদি অনিয়মিত হয়ে থাকে আমাদের এই আসরগুলো, আমরা প্রথম বিভাগ হকি লিগটা দিয়ে শুরু করতে চাই। সবশেষ অনুষ্ঠিত হয়েছে 2023 সালের মার্চে, এটা বলছিলেন, দীর্ঘ একটা সময় পার হয়ে গেছে, এবং সেই সময় তারা ঢাকা ওয়ান্ডার্সকে 11-0 গোলে হারিয়েছে সেই উষা ক্রীড়া চক্র। এবং 1998 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা যদি দেখি, মোট 12 বার কিন্তু অনুষ্ঠিত হয়েছে প্রথম বিভাগ হকি লিগ। সবশেষ 2023 সালে যে অংশগ্রহণকারী দলগুলো ছিল, সেটা ঢাকা রেলওয়ে, PWD, SC ফরেস্টগঞ্জ ছিল, ঢাকা ইউনাইটেড ক্লাব ছিল, শান্তিনগর
দিলকোষা। তবে এই যে জুবাইর, আপনারা দেখতে পাচ্ছি যে প্রথম বিভাগে কিন্তু মোহামেডান বা আবাহনীর মতো যে বড় বড় ক্লাবগুলোর নাম উষা ছাড়া তাদের নাম নেই। আমরা যদি এবার প্রিমিয়ার লিগে দেখতে চাই, প্রিমিয়ার লিগের ক্লাবগুলো কোথায় আছে সেই তালিকা যদি দেখতে চাই, 2010 সালে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা আবাহনী, 2014 এবং 16 ব্যাক টু ব্যাক কিন্তু উষা ক্রীড়া চক্র, আপনি যে নামটা বলছিলেন। 2018 সালে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ছিল, 2021 সালে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ছিল, এবং 1998 সাল থেকে যদি এই 2026 সাল পর্যন্ত আপনি দেখেন তাহলে মাত্র 13 বার কিন্তু অনুষ্ঠিত হয়েছে। একটা দেশের লিগে কিন্তু এটা অনেকটাই খুবই অল্প। সম্ভবত এই 13 বার যে লিগগুলো হচ্ছে, এই অনিয়মিত থাকার যে প্রবণতাটা, সেটা অ্যাকচুয়ালি প্লেয়ারদের ফিটনেসে এবং মেন্টালিটিতে একটা ইফেক্ট ফেলে। এই সময়গুলোতে কিন্তু বাংলাদেশ অনেকগুলো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছে, কিন্তু আপনি দেখবেন যে প্রায় সময় দেখা যাচ্ছে বাংলাদেশকে সেমিফাইনাল বা ফাইনালের যে কাছাকাছি একটা পর্যন্ত যায় এবং পরবর্তী পিছিয়ে আসতে হয়। ওমানের মতো দেশগুলো বা আমাদের একটা সময় ছিল আমরা ইউরোপিয়ান যে কোনো কান্ট্রির এগেনস্টে খুব ভালোভাবে নিজেদেরকে খেলতে পারতাম, বাট রিসেন্ট টাইমগুলোতে যদি দেখা যায় যে বাংলাদেশের স্টার্টিংটা খুব ভালো হয়, যে কোনো ম্যাচে বাংলাদেশের স্টার্টিংটা খুব ভালো হচ্ছে, এরপরে তারা মেন্টালিটির দিক থেকে যে জিনিসটা বলি আমরা ক্রীড়াঙ্গনের, এটা সব ক্ষেত্রে হয় যে চ্যাম্পিয়ন্স মেন্টালিটি একটা শব্দ থাকে ক্রীড়াঙ্গনে। সেই চ্যাম্পিয়ন্স মেন্টালিটিতে বাংলাদেশের যখন এই যে নিয়মিত খেলার মাঝে না থাকা, সেটা হয়তো বাংলাদেশকে এই 13টা লিগ যেটা বলছেন সেটা একটা বড় ধরনের ইফেক্ট ফেলে। জুবাইর, আমরা যেটা বলছিলাম যে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু হকির মধ্যে একটা বড় নাম ছিল, দেশের শীর্ষস্তরে হকি লিগের রেকর্ড সংখ্যক তারা কিন্তু 20 বারের বেশি কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার গৌরবত্ব অর্জন করে। 1986 থেকে 1988 সাল পর্যন্ত এই বছরগুলোতে টানা 3 বার কিন্তু চ্যাম্পিয়ন হয়ে হ্যাট্রিক করেছে মোহামেডান, এবং অপরাজয় রেকর্ড যদি বলি 1985 থেকে 1990 সাল পর্যন্ত টানা 1650 দিন তিনি কিন্তু অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে, কোনো দলের সাথে হারেনি। 76টি ম্যাচ ছিল যেখানে 63তেই তারা জয় এবং 13টি ম্যাচে ড্র করেছে, এবং ফেডারেশন কাপে 11 বার শিরোপা জয় এবং স্বাধীনতা কাপে 1972 এবং 1991 সালে চ্যাম্পিয়ন অর্জন করেছে মোহামেডান। তবে এখন আমরা যেটা দেখেছি 2018 সালে তারা সবশেষ চ্যাম্পিয়ন হয়েছে, এবং আপনি যেটা বলছিলেন যে 2024 সালে মোহামেডান এবং আবাহনীর মধ্যে একটা বিতর্ক তৈরি হয়েছিল, একটু সংক্ষেপে জানতে চাই। মোহামেডানের জন্য গত একটা দশক খুব টাফ ছিল। মোহামেডানের এই মুহূর্তে একটা নির্বাচনী আমেজ চলছে ক্লাবটিতে, এবং 5 বছর পর একটা কমিটি আসবে। মোহামেডানের জন্য এই নির্বাচনটা খুব সিগনিফিকেন্ট একটা নির্বাচন। আমি যদি শুধুমাত্র মোহামেডান কেন্দ্র করে বলি, ক্যাসিনো কেলেঙ্কারিতে মোহামেডান খুবই বিপর্যস্ত অবস্থা ছিল। মোহামেডানের ক্লাবের যারা সংযুক্ত ছিলেন তারা প্রত্যেকেই আইনিভাবে জটিলতায় পড়েছিল। সুতরাং মোহামেডানকে যদি নিজেদেরকে ফিরে পেতে হয়, সেক্ষেত্রে এই নির্বাচনটাতে মোহামেডানের নেতৃত্বে কারা আসছে সেটাকে একবার চেক করতে হবে। অভিজ্ঞ যারা সংগঠকরা তারা আবার মোহামেডানে কামব্যাক করছেন কিনা সেটা দেখতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি মোহামেডানের ভিতরে সেই সদিচ্ছাটা থাকতে হবে যে আমরা একটা সময় যে ফুটবল এবং ক্রিকেটের বাইরে যে আমরা হকিতে একটা বড় নাম ছিল, আমরা সেই নিজেদের হারানো জায়গাটাকে ফিরে পেতে চাই। মোহামেডান ক্লাবের যদি সেই সদিচ্ছাটা থাকে, আই বিলিভ মোহামেডান ইজ এ গ্লোরিয়াস ক্লাব, তাদের পক্ষে ভালো কিছু নিশ্চয়ই জুবাইর, আসলে ক্লাবগুলোর সদিচ্ছা থাকতে হবে, যেভাবে আসলে বলা হচ্ছিল ফেডারেশন কর্তারা যে তাদেরকে চিঠি দিয়েছে, তাদেরও আসলে আগ্রহ নিয়ে সেখানে থাকতে হবে। জুবাইর আহমেদ, এতক্ষণ এত সুন্দর আলোচনার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।